ওয়েলকাম গাইস, আশা করি সকলে ভালো আছেন। 47তম বিসিএস এর ডেইলি ব্লগের আপনাদেরকে স্বাগতম। আজকে 47তম বিসিএস এর ডেইলি ব্লগের 24তম দিন ছিল। সকালে আপনাদেরকে দেখিয়েছি আজকে পড়াশোনার শিডিউলটা। তো দেখুন আজকে সারাদিন কি পড়লাম। আপনাদের সাথে আমার ডেইলি পড়াশোনার রুটিনটা শেয়ার করতে আমার ভালোই লাগে। সেক্ষেত্রে আমি নিজেও কিছু ইন্সপিরেশন পাই, অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করতে হলে আমাকে নিজেরও প্রচুর পরিমাণে সেই বিষয়ে পড়াশোনা করতে হয়। তো ফলে আমি আরও বেশি বিশ্লেষণাত্মক পড়াশোনা করি, যাতে আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে পারি এবং এটা আমার নিজেরও খুব বেশি কাজে দেয়। তো দেখুন আজকে ছিল 24তম দিন। আজকে পড়াশোনার শিডিউল ছিল বিজ্ঞান, রক্তকণিকা, অনুচক্রিকা, রক্তচাপ, হৃৎপিণ্ড, হৃদরোগ, স্নায়ু এবং মস্তিষ্ক, বাংলা ভাষা, বাক্যশুদ্ধি, ইংরেজি অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ ইত্যাদি, এবং শতকরা টাইপ 3। তো আজকে আমরা দেখে নেব প্রথমে ম্যাথ। যদিও আমি ম্যাথটা সবার শেষেই করি, কিন্তু আমি প্রথমেই আজকে ম্যাথটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ম্যাথটা আমি করলাম আশরাফুল স্যারের ম্যাথ ককটেল প্রিলি বই থেকে। এটা বেসিক প্লাস শর্টকাট দুটোই দেওয়া আছে, 3rd এডিশন। এবং দেখুন অ্যাডিশনাল বিষয়গুলো হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই। বিসিএস প্রাইমারি, নিবন্ধন, ক্যাডার, নন ক্যাডার সব ক্ষেত্রেই এই বইটা কাজে লাগবে। বইয়ের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে স্ক্যানার। তো এর আগেও যেহেতু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে ছিল টাইপ 3। তো আজকের এই অঙ্কগুলো দেখুন বিভিন্ন বিসিএস এর বিগত বছর প্রশ্ন সমন্বয় করা হয়েছে। যেমন এটা 24তম বিসিএস এসেছিল, যদিও তখন বাতিলকৃত। এইখানে তার পাশে কিন্তু শর্টকাট দেওয়া আছে। দেখুন এই অঙ্কগুলো আজকে করেছি এবং প্র্যাকটিস। তো টাইপ 3 তে কিন্তু খুব বেশি ম্যাথ নেই। এই যে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলাম। তো যেটা বলছিলাম, অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ একটা সময় মাথায় গেঁথে যায়। যেমন প্রথমে একটা অঙ্ক যেটা 43 বিসিএস এসেছিল, সেটা কিন্তু আমি পারিনি, কিন্তু পরবর্তীতে বারবার প্র্যাকটিস করার পরে আমি এখন সেটা করতে পারি। তো যেটা বলছিলাম, বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ ম্যাথে ভালো করা সম্ভব বলে আমি মনে করি। যদিও আমার জ্ঞান খুবই ক্ষুদ্র, আমি এই বিসিএস লাইনে খুবই সামান্য একজন মানুষ, তবুও এই কয়েক মাসের পড়াশোনায় আমি যতটুকু বুঝতে পেরেছি যে ম্যাথ এবং ইংরেজি হচ্ছে প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো করা যাবে ইনশাল্লাহ। দেখুন 20তম অঙ্ক, 20তম গণিত, 21, 22, 23, 24। এরপর কিছু সেলফ প্র্যাকটিস। এই যে, তো এগুলো হচ্ছে আজকে শতকরা টাইপের ম্যাথগুলো। এরপর প্র্যাকটিস ফ্রম বুক। এই হচ্ছে আজকের গণিত। বিজ্ঞানের ক্ষেত্রে যথারীতি ডাইজেস্ট থেকে পড়লাম। ডাইজেস্ট তো একটা পূর্ণাঙ্গ একটা বই, সব কিছুর সমন্বয় করা। প্রিলির জন্য যতগুলো সাবজেক্ট প্রয়োজন প্রত্যেকটা বিষয় সমন্বয় করে এখানে করে দেওয়া হয়েছে, তারা সকলেই অবগত আছেন। যাই হোক, আজকে দেখলাম বিজ্ঞান ফুল থেকে, সরি আমি ভুল করেছিলাম, আজকে মূলত ফুল না, আজকে পড়েছিলাম হচ্ছে কণিকাগুলো। আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আমি বলি যে আমার ফুলটা দেখে আমি মনে হচ্ছে কী ব্যাপার, ফুল তো আমি গতকালকেই পড়লাম। তো যাই হোক, সরি। তো ফুলের পরে ছিল হচ্ছে কণিকাগুলো, শ্বেত কণিকা। আজকে মূলত পড়া ছিল রক্তকণিকাগুলো। তো শ্বেত কণিকা যে দুই প্রকার, দানাদার, অদানাদার। দেখুন লিস্পোসাইট ও মনোসাইট হচ্ছে অদানাদার। লিস্পোসাইট দেহে অ্যান্টিবডি তৈরি করে, এইটা কিন্তু বিশেষ এসেছিল, পাশে দেখুন এই জন্য স্টার দিয়ে রেখেছি। এবং এইটা মনে রাখার একটা সহজ উপায় আমার কাছে মনে হলো, এভাবে মনে রাখতে পারেন আপনারা। সাইট হচ্ছে অদানাদার এবং ফিল হচ্ছে দানাদার।
সাইট অর্থাৎ লিম্ফোসাইট অদানাদার এবং নিউট্রোফিল এগুলো হচ্ছে দানাদার। তো এগুলো দেখুন, শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে লিউকোমিয়া, আমাদের খুব পরিচিত একটা রোগ লিউকোমিয়া, ব্লাড ক্যান্সার, এবং শ্বেত রক্তকণিকার পরিমাণ অসহমাত্র কমে গেলে লিউকোপেনিয়া। অনুচক্রিকা তার এই কাজগুলো দেখবেন, এগুলো ইম্পর্টেন্ট। রক্ত জমাট বাঁধায় সাহায্য করে, নিউক্লিয়াসের অনুপস্থিত সৈনিক হিসাবে কাজ করে বা অ্যান্টিবডির হিসাবে কাজ করে। পরে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এদের কিছু তফাৎ এবং রক্তরস এগুলো আমরা অনেকেই জানি। যেমন লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ, তারপরে কেঁচোর রসে আছে হিমোগ্লোবিন, এইসব বিষয় আর কি, অর্থাৎ এইগুলোর বেসিক আলোচনা। পরে হচ্ছে রক্ত, দেখুন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টার্নার এ ও বিকে হচ্ছে গ্রুপ বলা হয়। পরে দেখুন বিভিন্ন এইটা প্রশ্নে আসে, পরীক্ষায় আসে যে সার্বজনীন গ্রহীতা কাকে বলা হয়, এটা হচ্ছে এ বি, কিন্তু সার্বজনীন দাতা হচ্ছে ও। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, দেখুন ভিটামিন কে ইম্পর্টেন্টগুলো দাগিয়ে রেখেছি। রক্তচাপ, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, সিস্টল এবং ডায়াস্টল। এখানে আমি মনে রাখার একটা বিষয় চিন্তা করে বের করলাম যে যত সহজে মনে রাখা যায় ততই ভালো, কারণ এত বেশি তথ্য আমাদের গুলিয়ে যায় তথ্যগুলো। তো দেখুন, শতে হচ্ছে সংকোচন এবং শতে সিস্টল। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল, তো সংকোচন সিস্টল, কিন্তু এইখানে কিন্তু প্রসারণ এবং ডায়াস্টল মেলে না। তো আপনি যদি মনে রাখেন সংকোচন হচ্ছে সিস্টল, মনে রাখার সহজ উপায় হলো শতে সংকোচন শতে সিস্টল, তাহলে কিন্তু পরেরটা অটোমেটিকই পেরে যাচ্ছেন। এরপর রক্তচাপ, এগুলো আমরা সবাই জানি 120/80। এবার হৃৎপিণ্ড, দেখুন পুরুষের হচ্ছে কত 300 গ্রাম এবং স্ত্রী হচ্ছে 200। বাম অলিন্দ ডান অলিন্দ, বাম নিলয় ডান নিলয়, এগুলো আমরা আগে থেকে জানি, মোটামুটি যারা বিজ্ঞান রিলেটেড পড়াশোনা করেছি সবাই মোটামুটি জানি। দেখুন ক্যাটফিশের কিন্তু 3টি হৃৎপিণ্ড থাকে, একটু ব্যতিক্রম, এই জন্য এটা হাইলাইট করলাম। পরে হৃদরোগ, বাতজ্বর, স্নায়ুতন্ত্র ইত্যাদি। তো যখন পড়েছি, যেহেতু তথ্যগুলো একটু কনফিউশন, আমি কি করলাম, একটু দাগিয়ে পড়লাম, লিখে পড়লাম। দাগানো এবং লেখালেখি করার মাধ্যমে মনে রাখা সম্ভব। দেখুন এই যে হৃৎপিণ্ডের সংকোচন সিস্টল, রক্ত জমাট বাঁধতে হয়েছিল ব্ল্যাক কোলাবোরেট, ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। তো এগুলো একটু লিখে পড়লে আমার মনে হয় ভালো করা সম্ভব। তো এটা হচ্ছে আজকে সারাদিনের বিজ্ঞান পড়াশোনা। বিজ্ঞান কিন্তু ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই এক পাতা এবং এই এক পাতা আছে, এই এক পাতা এবং এই এক পাতা পরবর্তীতে শেষ। তো দোয়া করবেন যাতে ইনশাল্লাহ দ্রুত শেষ হয়, দ্রুত শেষ করতে পারি এটা। পরবর্তীতে আজকে দেখলাম বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ, এটা হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। তো এইখানে কিন্তু কিছু এই বাক্য শুদ্ধিকরণের মূল বিষয়টা হচ্ছে যেই বিষয়গুলো আমাদের কাছে কমন লাগে সেই বিষয়গুলো আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে। যেমন আমরা বলে থাকি যে এই বিষয়ের আর আবশ্যক নেই, কিন্তু এটা হচ্ছে আবশ্যকতা। তো এই যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বাংলা বানান শুদ্ধিকরণের মূল বিষয়। তো এইখানে বিষয় যেগুলো আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন সেগুলো কিন্তু হাইলাইট করছি। যেমন প্রাণপণ, আমরা বলি আপ্রাণ, কিন্তু আমরা বলি আপ্রাণ চেষ্টা করো, কিন্তু এটা ভুল, এটা হচ্ছে প্রাণপণ চেষ্টা করা। তারপরে রয়েছে কি দেখুন সংশয়াপন্ন, মৌনী, দেখুন সংশয়াপন্ন এবং সংসপ্ত বানানটা কাছাকাছি দিয়ে কিন্তু লিখে রেখেছে পাশে। আমরা বলি কি ভয়ঙ্কর ক্ষুধা লেছে, কিন্তু আসলে সেটা অত্যন্ত ক্ষুধা, কারণ ক্ষুধা তো ভয়ঙ্কর না, ক্ষুধার জ্বালা তীব্রতা থাকতে পারে তবে সেটা ভয়ঙ্কর না, জন্য অত্যন্ত ক্ষুধা বা অনেক বেশি ক্ষুধা যেটা বোঝায়। দেখুন এখানে কিছু আরও বাক্য শুদ্ধি, অকারণে ঋণ করো না, কিন্তু 42তম বিসিএস এসেছিল। তার আগে তার দুচোখ অশ্রুতে ভেসে গেল, এটা 44তম বিসিএস এসেছিল। অপশনে ছিল যে তার দুচোখ অশ্রুতে ভেসে গেল, এটা কি, এটা ভুল ছিল আর কি। পরে দেখুন যেই বিষয়গুলো মনে থাকে না আমার, একটু ডিফিকাল্ট এগুলো, যেগুলো আমি হাইলাইট করলাম। আপনি সপরিবারে আমন্ত্রিত, আমরা বলি আপনি সপরিবারে আমন্ত্রিত, কিন্তু বানানটা হচ্ছে দেখুন এটা যেটা আমি বোঝাতে চাচ্ছি, মানে হচ্ছে নিজ, এই মানে হচ্ছে নিজ। তো আপনি সপরিবারে আমন্ত্রিত মানে কি আপনি নিজ পরিবারেই নিজে আমন্ত্রিত, এটা কি কখনো হয়? নিজের পরিবারে কি নিজে কখনো আমন্ত্রণ পায়? এটা কখনোই সম্ভব না। তাই আপনি সপরিবারে, এই মানে হচ্ছে সহ, মানে হচ্ছে সহ,
এবং এই সমানে হচ্ছে শৈব হচ্ছে নিজ। তো এটা তো ভুল, নিজ পরিবারে কখন নিজে আমন্ত্রণ পায় না, সপরিবারে। তো এটা আরেকটা বিষয় দেখুন, লেখে বলেছে এখানে কি ভয়ানক বিপদ। দেখুন বোঝার উপায়টা কি, এটা কিন্তু আমরা কনফিউশন হয়ে যাই কি কোনটা হবে। প্রশ্ন করে যদি হ্যাঁ বা না উত্তর পেলে হবে হচ্ছে কয় রস্বীকারে কি। দেখুন কি ভয়ঙ্কর বিপদ, এখানে কি কোনো হ্যাঁ বা উত্তর না পাওয়া, হ্যাঁ বা না পাওয়া যায়, তা কিন্তু পাওয়া যায় না। যদি পাওয়া যেত যে তুমি কি যাবে, উত্তর যদি বলে হ্যাঁ অথবা না, কিন্তু তাহলে কি হবে, এই কি হবে। আর যদি হ্যাঁ বা উত্তর না পাওয়া যায়, হ্যাঁ অথবা না উত্তর পাওয়া যায়, তাহলে হবে কয় দীর্ঘিকারে কি। দেখুন বোঝার উপায় হচ্ছে প্রশ্ন করে হ্যাঁ বা না উত্তর পেলে হবে কয় রস্বীকারে কি। তো এবার মনে রাখতে পারেন। এরপর দেখুন ইম্পর্টেন্ট বানানগুলো আমি লিখে রেখেছি, পরে বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করলাম, এগুলো থেকে বিগত বছর সলভ করবেন। এবং এই বানানগুলো যেহেতু আমরা ভুলে যাই বারবার লিখেছি, দেখুন মনে হচ্ছে যে কি লিখেছে, কিন্তু আমি এগুলো যতটুকু আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা আমার প্রয়োজন আমি কিন্তু লিখেছি। তো দেখুন বানানগুলো লিখবেন, লিখলে কিন্তু মনে থাকবে, অর্থাৎ দেখলেই আপনি বুঝতে পারবেন যে ও হ্যাঁ এভাবে এই বানানটা এভাবে ছিল। তো বানানগুলো যদি লেখেন আমার মনে হয় অনেক বেশি ভালো হয়। এগুলো আপনি ভুলে যাবেন স্বাভাবিক, কিন্তু বারবার একটু প্র্যাকটিসের মধ্যে রাখলেই হবে ইনশাল্লাহ। পরবর্তীতে দেখুন প্রিমিয়ারতে দেখলাম ইংরেজি। আজকে ছিল অ্যাপোজিট ফ্রেজ, দাগিয়ে দাগিয়ে পড়েছি। এখানে দেখুন অ্যাপোজিট ফ্রেজ যদি টাইটেল বোঝায় তাহলে অ্যাপোজিট ফ্রেজের আগে আর্টিকেল বসবে না, কিন্তু ভোকেশন বা পেশা বোঝালে আর্টিকেল বসবে। যেমন এ ফেমাস টিচার, এটা তার পেশা, আর্টিকেল বসেছে। হেডমাস্টার কোনো পেশা না, হেডমাস্টার একটি টাইটেল বা পদবি, এর জন্য আর্টিকেল বসেনি। তো এখানে রুলসগুলো বলে দিয়েছে, এগুলো একটু দেখলেই হয়। অ্যাডভার্বাল ফ্রেজগুলো দেখুন। অ্যাডভার্বাল ফ্রেজটা হচ্ছে অ্যাডভার্বের ফ্রেজের ন্যায় ভার্ব এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করলেই হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। দেখুন টু সি, এগুলো সব অ্যাডভার্বাল ফ্রেজ। দেখুন অ্যাডভার্বাল ফ্রেজ হচ্ছে কি, কোনো কিছুতে যে সাধারণত কোথা হতে কোন দিকে কিভাবে, এগুলো যদি প্রশ্ন করে তাহলে অ্যাডভার্বাল ফ্রেজ। দেখুন হাউ মানে কি কিভাবে, এটা আপনি বলতে পারেন কিভাবে। হি র্যান উইথ গ্রেট স্পিড, আমরা কি বলতে পারি হি র্যান হাউ, মানে সে কিভাবে দৌড়ায়। এখানে কি বলছে, ক্রিয়ার অবস্থা বোঝানোর চেষ্টা করছে কিভাবে, তাহলে হাউ। এখানে দেখুন আমি দেখাই, কোথা হতে কোন দিকে কিভাবে কার সাথে কোথায় কখন, প্রশ্ন করলে অ্যাডভার্বাল ফ্রেজ। তো বুঝিয়েছে কিভাবে বা কোন দিকে। তো দেখুন হোয়ার, হাউ, হোয়েন ইত্যাদি এগুলোতে যদি প্রশ্ন করে তাহলে অ্যাডভার্বাল ফ্রেজ। এরপর দেখলাম ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে ভার্বাল ফ্রেজ। এবং আরও কিছু রুলস দেখুন, এখানে কি অ্যাডভার্বের ন্যায় অ্যাডভার্বাল ফ্রেজ বাক্যে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে থাকে। সাধারণত কোথা হতে কোন দিকে কিভাবে এর দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে অ্যাডভার্বাল ফ্রেজ। তারপরে ভার্বাল ফ্রেজ, শুরুতে একটি ভার্ব থাকবে, ভার্বের পরে একটি অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন থাকবে। আবার বলছে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব মিলে একটি ভার্বাল ফ্রেজ হবে। অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব একসাথে থাকে তাহলে একটা ভার্বাল ফ্রেজ হবে। কেমন, দেখুন হ্যাজ বিন রিডিং, তো রিডিং এবং হ্যাজ বিন একসাথে আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হ্যাজ বিন এবং মেইন ভার্ব রিডিং একসাথে থাকে, কি তৈরি করলো, ভার্বাল ফ্রেজ। তো এই ছিল আজকে ইংরেজি পড়াশোনা। তো আজকে সারাদিনের পড়াশোনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।